Dear students, welcome to the class. How are you? Fine. You? Fine, sir. How are you, sir? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? Yeah, I'm also fine. Thank you very much. Today we are going to start the next topic, that is cost of capital. In the last class, we have discussed about stock valuation, right? So now we are going to discuss about cost of capital. Are you ready for that? জি স্যার। স্যার আমার কিছু কোশ্চেন ছিল। অবশ্যই অবশ্যই বলো কি কোশ্চেন। স্যার কুপন রেট আর কুপন ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স কি? কুপন রেট আর কুপন ইন্টারেস্ট রেট জি স্যার। দুটো একই কুপন জিনিস। ইন্টারেস্ট, হ্যাঁ, একটা হলো একটু আলসেমি করে ইন্টারেস্টটা না বলে শুধু কুপন রেট বলে, আর একটা হলো পুরোটা বলে। মানে একই কথা। আর স্যার ম্যাচুরিটি ভ্যালু আর ম্যাচুরিটি ডেটের মধ্যে? ম্যাচুরিটি ভ্যালু হচ্ছে ম্যাচুরিটি ডেটে যেই ভ্যালু বন্ড হোল্ডার কোম্পানির কাছ থেকে পাবে, ঠিক আছে? মানে ম্যাচুরিটি ডেট হচ্ছে যেই দিন বন্ডের মেয়াদ শেষ হবে, আর ম্যাচুরিটি ভ্যালু হচ্ছে পার ভ্যালু বা ফেস ভ্যালু, যে টাকাটা বন্ড হোল্ডাররা পাবে। ঠিক আছে, ধন্যবাদ। আর কোনো কোশ্চেন আছে কারো? স্যার আমার একটা কোশ্চেন ছিল। অবশ্যই বলো। স্যার হচ্ছে আমার তো নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি অ্যাসাইনমেন্টে সাবমিট করতে পারিনি, তো আমাদের কি আর সাবমিট করার সুযোগ আছে? তোমার জন্য আমি সাবমিশনের সুযোগ দিয়ে দিয়েছি, আজকে তুমি সাবমিট করতে পারো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকের মধ্যে স্যার ওই আগের প্রসেসে কি সাবমিট করতে হবে? আগের প্রসেসে আজকে বিকালের মধ্যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি স্যার। আমি একটু চেক করে দেখি, তোমার যেহেতু অ্যাসাইনমেন্টের কথা উঠলোই, লেট মি চেক তোমাদের কি স্ট্যাটাস। ইএলএমএস দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। দেখি আমাদের অ্যাসাইনমেন্ট তো না, এটা হলো ওয়ার্কশপ। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট তো আলাদা আসবেই। আচ্ছা দেখি আমি তোমরা কেমন সাবমিট করেছো। এই যে দেখো কতজন সাবমিট করে নাই। হ্যাঁ স্যার বিকেল না করে রাতের বেলা করলে মনে হয় ভালো হয়, কারণ ইফতারির আগে তো। ইফতারের আগে করো না, ইফতারের 2-3 ঘন্টা আগে করো, তাহলেই তো হয়ে যায়। স্যার নেটওয়ার্কের প্রবলেমের জন্য ওই টপিকের ভিডিওটাই এখনো দেখতে পারিনি। আচ্ছা ঠিক আছে, ইফতারের পরপরই করে দিও তাহলে। ঠিক আছে। জি স্যার। মানে আজকে রাতের মধ্যে যেভাবে হোক করতে হবে। এই দেখো তো তোমরা এই যে যারা সাবমিট করতে পারোনি, তোমাদের নিশ্চয়ই কোনো প্রবলেম হচ্ছে। তো 17 জন করতে পারে নাই। হ্যাঁ, ক্যাচ করার জন্য বলছি না, তোমাদের কি প্রবলেম হচ্ছে সেটা বলো, যাতে আমরা তোমাদেরকে হেল্প করতে পারি। ঠিক আছে। আলিয়া আহসান আছো? আলিয়া আহসান আছো? আরো নাই তো। নাই, ক্লাস করে? মেবি না স্যার। অনিন্দ ঘোষ আমার কাছে মেইল পাঠিয়েছে, না মেসেজ পাঠিয়েছে। অনিন্দ ঘোষকে আছো তুমি ক্লাসে এখন? ক্লাসে নাই। আচ্ছা, তারপর হচ্ছে আরাফাত বিন মিজান, আরফানুল ইসলাম, আসিফ নূর মুন্না, আশরাফুল ইসলাম নাই। ইশরাত জাহান ববি, জেনিফার মেহজাবিন, মাহজাবিন মুস্তফা ঈশা, রেদওয়ান মৃধা, ক্লাসেও আসেনি তোমরা, তাই না? অ্যাসাইনমেন্টও দাওনি, ওরা ক্লাসেও আসেনি। তাহমিদুর রহমান, মুবাশশারা আনসারি। স্যার আমি আছি। হ্যাঁ, তুমি কে? মুবাশশারা? জি স্যার। হ্যাঁ, তোমার কোনো সমস্যা হয়েছে বলো তো দেখি। না স্যার, সমস্যা হয়নি, আমার হাফ কমপ্লিট হয়েছে স্যার, আমি আজকে বিকালের মধ্যে করে দিব। অবশ্যই অবশ্যই আজকে বিকালের মধ্যে দিবা। হ্যাঁ, আর এর পরেরটাতে কিন্তু দেরি করবা না, জি মানে স্যার করব। শুরুতেই করে ফেলবা। নাইম হাসান ভাস্কর,
তারও ক্লাস করে না, ও মনে ড্রপ দিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, সামিহা ইউসুফ, শিহাব শরীফ, সুমাইয়া তাবাসসুম। স্যার আমি হচ্ছে এর আগের ক্লাসটাও করতে পারি নাই, মানে নেট প্রবলেম ছিল। এখন হচ্ছে স্যার আমি আজকের মধ্যে দিয়ে দেব। তুমি কি সুমাইয়া তাবাসসুম? জি স্যার। আচ্ছা, তাহলে এখন কি তোমার নেটের ঠিক হয়েছে প্রবলেম? স্যার একটু প্রবলেম আছে এখনো, কিন্তু দেখি আমি আজকের মধ্যে ট্রাই করব। আচ্ছা ঠিক আছে, আমি এর আগের ক্লাসটাও করতে অ্যাসাইনমেন্টটা পারিনি। তো দিতে হবে, আর তার সাথে সাথে তোমার হলো যে ওই আজ যে ক্লাসটা মিস করেছো সেটা রেকর্ড কিন্তু আছে, হ্যাঁ, সেটাও তুমি জি দেখে নিও। দেখে নিলে তাহলে তোমার জন্য ভালো হবে। আর অ্যাসাইনমেন্টটা, ক্লাস ওয়ার্কটা অবশ্যই, ক্লাস ওয়ার্কশপটা অবশ্যই দিতে হবে, কারণ এটা তোমার কুইজ। ঠিক আছে, এটা তোমার একটা কুইজ। তোমাদের তো 2টা কুইজের রেজাল্ট দেওয়া হয়েছে, তাই না? জি স্যার। তাহলে এটা হবে থার্ড ওয়ান। ঠিক আছে, ওকে। সুতরাং এটা যদি তুমি না দাও, তার মানে আমি তোমাকে নাম্বার দিব কিভাবে? সো তুমি নিজেকেই শুধু হেল্প করছো না, আমাকেও হেল্প করছো, কারণ আমি তোমাদেরকে নাম্বার দিতে চাই। ঠিক আছে, তাজমির আহমেদ, জি স্যার, আছে স্যার। তুমি কি অবস্থা, কোনো সমস্যা হচ্ছে? স্যার আমি ওই যে বললাম আপনাকে প্রথমে। তুমি বলছো না? আচ্ছা, তো আজকের মধ্যে দিয়ে দিবা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এই ক্লাস ওয়ার্কশপটা তোমার সাবমিশনের পরে কি হবে সেটা তোমাদেরকে বলছি। এটা সাবমিট করার পর আজকের মধ্যে শেষ করার পরে তোমাদের আমি কালকে সকালে তোমাদের এই অ্যাসেসমেন্টের অপশনটা অন করে দিব। ঠিক আছে, অ্যাসেসমেন্টের অপশনটা অন করে দিব। স্যার এটা কি ইএলএমএস এ সাবমিট করতে হবে? হ্যাঁ হ্যাঁ, ইএলএমএস এই করতে হবে। ইএলএমএস এ গেলেই দেখবা, আর দেখবা যে আমি আমাদের গ্রুপের মধ্যে একটা ডেমনস্ট্রেশন দিয়ে দিয়েছি, কিভাবে সাবমিট করতে হবে সবই দেওয়া আছে। ঠিক আছে, আর তোমরা একজন আরেকজনকেও হেল্প করো। কেউ যদি না বুঝতে পারো আমাকে জিজ্ঞেস করতে পারো, আবার তোমাদের ক্লাসমেট যারা আছে তাদেরকে জিজ্ঞেস করতে পারো। আর আমি যাদের নাম বললাম তোমরা অনেকে তাদেরকে চিনো, হ্যাঁ, তাদেরকে একটু দরকার হলে তুমি একটু যোগাযোগ করো। আরেকজনের হেল্প করলে তো তোমার কোনো ক্ষতি নাই, তাই না? তো তুমি দরকার হলে একটু যোগাযোগ করো যে স্যার তোমাকে খুঁজছিল, এখন তুমি যদি অ্যাসাইনমেন্ট দাও আজকের মধ্যে দিতে পারো। খুব সহজ। অ্যাসাইনমেন্টে কি খুব কঠিন ছিল? একেবারে না সহজ, স্যার। তাই না? এটাও বলে দিতে হবে যে এটা সহজ, No, হয়তো sir. ভয় পাচ্ছে। বলে দাও যে একদম সহজ অ্যাসাইনমেন্ট, এবং এটা করতে 15 মিনিটের বেশি লাগে না। তুমি এনকারেজ করো যাতে আরেকজনকে হেল্প করা, আর কি, আর কিছু না। তাহলে দেখো, আমি যখন তোমাদের অ্যাসেসমেন্ট ফেজটা অন করে দিব, তখন তুমি কি করবা? তখন তোমাদের অ্যাসাইনমেন্টের তো 3টা কোশ্চেন ছিল। একটা হলো বন্ড নিয়ে লিখতে বলা হয়েছে, ঠিক আছে, আরেকটা বলা হয়েছে হলো ম্যাচুরিটি ভ্যালু নিয়ে, আরেকটা বলা হয়েছে কি নিয়ে লিখতে, সেটা হচ্ছে কুপন ইন্টারেস্ট। ঠিক আছে, তাহলে তুমি যখনই আমি অ্যাসেসমেন্টটা অন করে দিব, তখন তোমার কাছে যে কোনো 3জন র্যান্ডমলি 3জন স্টুডেন্টের অ্যাসাইনমেন্ট তোমার কাছে চলে আসবে, মানে ইএলএমএস এ গেলে পাবা আর কি। ঠিক আছে, এবং এটা অ্যানোনিমাস, মানে নাম উল্লেখ থাকবে না। ঠিক আছে, তো সেইখানে তুমি ওদের এই প্রথম আগে বন্ড নিয়ে কি লিখেছে সেটা পড়বা। পড়ে তারপর তুমি যদি দেখো যে তার অ্যান্সারটা হচ্ছে অ্যাকুরেট এবং ক্লিয়ার এক্সপ্লানেশন, তাহলে 3 দিবা। ঠিক আছে, তোমাকে লিখতে হবে না, ওখানে ক্লিক করলেই হবে। ওখানে অপশন আছে যে ক্লিক করবা আর কি। ক্লিক করলেই হয় 3, না হয় 2, না হয় 1, না হয় 0 অপশন আছে। যদি দেখো যে না, তার অ্যান্সার অ্যাকসেপ্টেবল কিন্তু একেবারে খুব ভেরি অ্যাকুরেট না, অথবা এক্সপ্লানেশন খুব ক্লিয়ার না, বাট নট ভেরি অ্যাকুরেট অর ক্লিয়ার, ঠিক আছে, তাহলে তুমি 2 দিবা। আর যদি দেখো যে না, সে অ্যান্সার করছে কিন্তু অ্যান্সারটা মোস্টলি রং, বাট কিছু না কিছু হলেও তাতে ঠিক আছে, তাহলে তুমি 1 দিবা। আর যদি দেখো যে না, সে অ্যান্সারই করে নাই, বন্ড নিয়ে কিছুই লেখে নাই, অথবা যা লিখতে বলা হয়েছে বন্ড নিয়ে, সে লিখছে হয়তো ইউআইইউ নিয়ে, ঠিক আছে, কমপ্লিটলি ইররিলেভেন্ট অ্যান্সার, তখন তুমি তাকে লিখবে হচ্ছে 0। বুঝতে পারছো? ওকে। একইভাবে ম্যাচুরিটি ভ্যালুর ক্ষেত্রেও তাই। যদি একদম অ্যাকুরেট এবং ক্লিয়ার এক্সপ্লানেশন হয় 3, যদি অ্যাকসেপ্টেবল হয় বাট একটু কম ক্লিয়ার বা নট ভেরি অ্যাকুরেট, তাহলে 2। যদি সে অ্যান্সার একটু সামান্য কিছু ঠিক থাকে, মানে দয়া করে দেওয়া যায়, তাহলে 1। আর যদি কমপ্লিটলি রং হয় বা কমপ্লিটলি নো অ্যান্সার অথবা কমপ্লিটলি রং বা ইরেলেভেন্ট হয়, তাহলে 0। একইভাবে কুপন ইন্টারেস্টের জন্য তাই। এবং আরেকটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে অর্গানাইজেশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। সে যে অ্যান্সারগুলো লিখেছে সেটা অর্গানাইজ করেছে কিভাবে, সেখানে তার ভাষা টাষা গ্রামার ট্রামার এগুলো ঠিক আছে কিনা,
হ্যাঁ, এগুলোর উপরে তুমি যদি দেখো যে না এটা এক্সেলেন্ট তাহলে 3 দিবা, অ্যাকসেপ্টেবল হলে 2 দিবা, আর পুয়ার হলে 1 দিবা, আর যদি একেবারে অ্যান্সারই না করে তাহলে 0 দিবা। এই হচ্ছে তোমার কাজ। হ্যাঁ, এখন এই কাজটা তুমি করলে কি উপকার হবে, কেন তুমি এই কাজ করবা, হ্যাঁ, সেটার অ্যান্সার আমি দিচ্ছি। স্যার প্রত্যেকটা কোশ্চেনে মার্কস কি 3 করে? আবার বলো। স্যার প্রত্যেকটা কোশ্চেনে মার্কস কি 3 করে? হ্যাঁ, ওখানে তুমি 3 ম্যাক্সিমাম 3 দিতে পারবা প্রতিটার জন্য, প্রতিটা ক্রাইটেরিয়াতে। ওগুলো পরে কনভার্সন হবে, সেটা নিয়ে তোমার ভাবতে হবে না। স্যার কে কেমন ইভালুয়েশন করলো স্যার এটাও কি আপনি মনিটর করবেন? হ্যাঁ, সেটাই আমি এখন বলতে যাচ্ছি তোমাকে। সরি, হ্যাঁ, এই যে দেখো আমাদের এখানে একটু স্লো মনে হচ্ছে নেটওয়ার্ক। আচ্ছা দেখো এখানে তাহলে আমরা বলেছি যে আমাদের ওয়ার্কশপের দুটো ফেজ আছে, একটা হচ্ছে কমপ্লিশন স্টেজ, এটা তোমরা আজকের মধ্যে জমা দিয়ে কমপ্লিশন স্টেজ কমপ্লিট করে ফেলবা, তারপর এটা ক্লোজ হয়ে যাবে, তারপর আর করা যাবে না। তো তারপরে কালকে সকালে শুরু হবে পিয়ার অ্যাসেসমেন্ট স্টেজ। পিয়ার অ্যাসেসমেন্ট মানে তোমারই একজন সহপাঠী, হ্যাঁ, সে তোমাকে অ্যাসেসমেন্ট করবে, বা তুমি আরেকজন সহপাঠীকে অ্যাসেসমেন্ট করবা, আরো 3 জনকে। সেটাই তো বলা হচ্ছে যে অ্যাসেস, এখানে তোমাদের কাজ হচ্ছে অ্যাসেস এন্ড রিভিউ 3 আদার স্টুডেন্টস অ্যান্সার্স অথবা ওয়ার্ক, হ্যাঁ, অ্যান্সার্স ইউজিং দ্য ক্রাইটেরিয়া প্রোভাইডেড। ক্রাইটেরিয়া গুলো তো আমি তোমাদেরকে একটু আগেই বললাম, ঠিক আছে? ওই ক্রাইটেরিয়া গুলোর উপর ভিত্তি করে তুমি মার্কিং করবা, ঠিক আছে? সো ইউ উইল বি র্যান্ডমলি অ্যাসাইন্ড আদার স্টুডেন্টস অ্যানোনিমাস সাবমিশন, হ্যাঁ, অন্য স্টুডেন্টদের সাবমিশন তোমাকে র্যান্ডমলি দেয়া হবে। যদি কেউ তাদের সাবমিশনের মধ্যে নাম লিখে থাকো, এখনো তোমরা এডিট করতে পারবা, হ্যাঁ, এডিট করে নাম মুছে দাও, কারণ আমি যদি কারো নাম পাই তাহলে সেটা একদম স্ট্রেট 0 হয়ে যাবে। আমি কিন্তু যে কোনো সময় ঢুকে তোমার সাবমিশনটা চেক করতে পারি, ঠিক আছে? স্যার, হ্যাঁ বলো। স্যার আজকে সাবমিশনের ডেট কি আজকে লাস্ট ডেট ছিল? গতকাল লাস্ট ডেট ওভার হয়ে গেছে, আজকে হলো বিশেষ বিবেচনায়, আজকে দিতে পারো। স্যার আজকে আমার যে আপনাকে আমি মেসেজ করেছিলাম, আমার একটা ফ্রেন্ড, সেই মেসেজের উত্তর হচ্ছে এটা যে আজকের মধ্যে দিয়ে দিবা, আজকে বিকেল বা সন্ধ্যার মধ্যে। ঠিক আছে, ঠিক আছে, এরপরে আর কোনো উপায় নাই। ওকে ওকে। আচ্ছা তাহলে দেখো যে তোমার আমি আবারও বলছি, যদি কেউ তার অ্যাসাইনমেন্টের মধ্যে নিজের নাম, আইডি বা কোনো কিছু লিখে থাকো যাতে তোমাকে আইডেন্টিফাই করা যায়, তাহলে কিন্তু তুমি স্ট্রেট অ্যাওয়ে 0 পেয়ে যাবা, ঠিক আছে? সুতরাং এটা তুমি এখনো কিন্তু ওখানে গিয়ে এডিট করতে পারো, ঠিক আছে? যেটা জমা দিয়েছো ওটা তুমি এডিট করতে পারো, এবং সেটা আজকের মধ্যেই করে ফেলতে হবে। আচ্ছা, প্লিজ বি অ্যাকুরেট অ্যান্ড ফেয়ার। হ্যাঁ, তুমি যখন নাম্বার দিবা তখন তোমাকে অ্যাকুরেট এবং ফেয়ার হতে হবে, অ্যান্ড ফলো দ্য ক্রাইটেরিয়া প্রোভাইডেড। যে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে ওটা যেটা আমি একটু আগে বললাম, হ্যাঁ, এবং তার নিচে একটা বক্স থাকবে, ইউজ দ্য গিভেন স্পেস ফর প্রোভাইডিং কমেন্ট অ্যান্ড কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, ঠিক আছে? তাহলে তুমি ওই যে 4টা ক্রাইটেরিয়াতে তুমি 3-3-এর মধ্যে 4 বার নাম্বার দিলা, দেওয়ার পরে নিচে একটা বক্স থাকবে, সেই বক্সের মধ্যে তুমি লিখবা যে তুমি যার অ্যাসাইনমেন্টে নাম্বার দিলা তার অ্যাসাইনমেন্টের উইকনেস গুলো কি কি, স্ট্রেংথ গুলো কি কি, এবং তার ফিউচারে কিভাবে সে ইমপ্রুভ করতে পারে, এই 3টা পয়েন্টে তুমি সেখানে কমেন্ট করবা, ঠিক আছে? এবং সেটা অবশ্যই কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হবে। এখন আসি তুমি নাম্বার পাবা কিভাবে। তোমার নাম্বারের 2টা অংশ আছে, একটা হলো 75% আর একটা হলো 25%, ঠিক আছে? 75% হবে তোমার অ্যাসাইনমেন্টকে অন্য 3 জন স্টুডেন্ট যা নাম্বার দিয়েছে সেটার এভারেজ, ঠিক আছে? এর উপরে তোমার নাম্বারের 75% হবে। আর 25% হবে তুমি অন্যদেরকে যে অ্যাসেসমেন্ট করছো সেটার কোয়ালিটি কেমন। হ্যাঁ, তুমি দেখা গেছে যে একজন উল্টাপাল্টা রং অ্যান্সার লিখছে, তাকে ফুল মার্কস দিয়ে রাখছো, হ্যাঁ, এবং এগুলো সবগুলো এরকম, তাহলে তুমি এই 25%-এ 0% পাবা, ঠিক আছে? আর যদি দেখা যায় না তোমার অ্যাসেসমেন্টের কোয়ালিটি ভালো, হ্যাঁ, তাহলে তুমি এখানে ভালো নাম্বার পাবা, এবং এই নাম্বারটা দিব আমি, ঠিক আছে? তাহলে 25% of the grade will be based on the accuracy and quality of the assessment and review you give to other student। মানে ওই যে তুমি 3-এর মধ্যে নাম্বার দিলা 4 বার, এবং তুমি নিচে যে কমেন্ট গুলো লিখলা,
এটার কোয়ালিটির উপরে তোমাকে মার্কিং করা হবে, সেটা হবে তোমার 25%। আর 75% আসবে হলো তোমার কাজটাকে অন্য 3 জন স্টুডেন্ট যে নাম্বার দিয়েছে তার এভারেজ। ঠিক আছে? এখন একটা জিনিস মনে রাখো যে এই যে 75% তুমি অন্যদেরকে যে নাম্বার দেবে সেটা কিন্তু আমি চাইলে ওভাররাইড করতে পারি। তুমি যদি একেবারে একজনকে রং অ্যান্সারে ফুল মার্কস দিয়ে দাও, আমি সেটা কেটে অন্য নাম্বার দিয়ে দিতে পারি চাইলে। ঠিক আছে? সো আমি এগুলো চেক করব। মানে একে তো তুমি রং ইভালুয়েশন করলে তোমার এখানে নাম্বার কাটা যাবে, প্লাস তুমি যে রং নাম্বার দিয়েছো সেটাকে আমি ঠিক করে দিতে পারি, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তারপর দ্য কোর্স ইনস্ট্রাক্টর উইল রিভিউ এন্ড চেক ইউর অ্যাসেসমেন্টস টু এনশিওর প্রপার প্র্যাকটিস। তো তোমরা বুঝতে পেরেছো তাহলে? জি স্যার। এনি কোয়েশ্চেন? স্যার এটা সাবমিশন ডেট কবে? এটার সাবমিশন ডেট আমি কালকে দিয়ে দিব, একদিন থাকবে। স্যার আমার নেটে ঝামেলা করছিল স্যার, আরেকবার শর্ট করে একটু বলবেন স্যার। এটা ভিডিও থাকবে, তুমি পরে ভিডিওটা দেখে নিও। হ্যাঁ, আচ্ছা শর্ট করে বলা সম্ভব না। ঠিক আছে, আজকেই দিয়ে দিব ভিডিও, চিন্তা করো না। যদি কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে তাহলে জিজ্ঞেস করো। স্যার আমি সাবমিশন করছি স্যার, ওখানে একটা এই ঘর দেখছিলাম হলো গিয়া স্যার ওই কি জানি স্যার, মানে 3টা ঘর, একটা হলো গিয়া টাইটেল, তার মধ্যেটা হলো গিয়া ওই স্যার আমি লাস্টেরটা ফাইলটা আপলোড করে দিছি, আর মধ্যেটা হলো গিয়া স্যার কি জানি লিখতে বলছিলেন, ওটা আমি কিছু দিই না স্যার। মানে 3টা তো ঘর স্যার সাবমিশনের জন্য। যেটা যা যা এখন যদি ঠিক করতে চাও এখনো সুযোগ আছে আজকের মধ্যে। আচ্ছা ঠিক আছে, আজকের মধ্যেই ঠিক করতে হবে। আর কেউ যদি সাবমিশনের মধ্যে কোনো নাম টাম লিখে থাকো, এটা কিন্তু তুমি যতই নাম্বার পাও তোমাকে 0 দিয়ে দেওয়া হবে। সুতরাং এটা আমি প্রত্যেকটা সাবমিশন দেখব। সুতরাং যদি কেউ নাম টাম লিখে থাকো ওগুলো এখনই ঠিক করে মানে মুছে দিয়ে তারপর আবার মানে তুমি সাবমিশনে গেলে দেখবে এডিট করার অপশন আছে, হ্যাঁ, সেখানে গিয়ে তুমি ঠিকঠাক করে নাও। ওকে, সো দ্যাটস অল অ্যাবাউট দ্য ক্লাস ওয়ার্কশপ। স্যার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলো। আমাদের চ্যাপ্টার 7 এর বন্ডস এন্ড देयर ভ্যালুয়েশনের পিপিটিটা বোধহয় আপলোড করা হয়নি। পাওয়ার পয়েন্ট স্লাইড? জি স্যার। কোন চ্যাপ্টারেরটা? এর আগেরটা? এই চ্যাপ্টার এটা স্যার, চ্যাপ্টার 7। আচ্ছা ঠিক আছে, ওটা করে দেওয়া যাবে, বাট ওটার জন্য তোমরা ওয়েট করো না, তোমরা তো ভিডিওই পাচ্ছ, সেখানেও আছে, আর তারপরেও আমি দিব, অসুবিধা নেই। জি স্যার, থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন নাই তো না? স্যার The cost of capital. You know that our business organization can raise capital from several sources. Okay, it can be from debt, it can be from preferred stock, it can be from common stock. If you forget about the accounts payable, because that is the part of working capital management, the debt capital can come from long-term debt or notes payable. Okay. একটু জোরে বলা যাবে? Yes. So common equity can come from either retained earnings or new common stock issue. So what is retained earnings? You know, if the profit is not distributed as dividend, then it is kept as retained earning. And because it is the money of the shareholder, so we consider it as common equity. Okay? সবাই শুনতে পাচ্ছ তো? জি স্যার। Okay. Now, what do we mean by cost of capital? By cost of capital, we mean the cost the company has to bear for raising capital from debt, from preferred stock, from equity. We know that nobody is going to give the capital for free. কেউ কি ফ্রি দিবে?
যারা যারা টাকা ধার দেয় তারা কি তোমাকে এমনি এমনি টাকা ধার দেয় নাকি তার বিনিময়ে কিছু নেয় তারা? ইন্টারেস্ট নাই। ইন্টারেস্ট নেয়, এই তো তোমরা তো বুঝতেই পারছো। তাহলে এইটাই হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল, কস্ট অফ ডেপ্ট। ঠিক আছে, যারা প্রেফার্ড স্টক কেনে, হ্যাঁ, তারাও তো তোমাকে টাকা দিচ্ছে, একটা বিজনেস অর্গানাইজেশনকে ক্যাপিটাল প্রোভাইড করছে। তারা কি দেয়, তারা কি নেয় তার বিনিময়ে? তারা কি ফ্রি দেয়? না কি নেয় তাহলে? তারাও তো ডিভিডেন্ড নাই স্যার। প্রেফার্ড ডিভিডেন্ড নেয়, তাই না? জি স্যার। জি স্যার। ঠিক আছে। আবার যারা কমন ইকুইটি, মানে যারা কোম্পানির একেবারে শেয়ার হোল্ডার, কমন শেয়ার হোল্ডার, তারা কি ফ্রি দেয় টাকা নাকি তারাও কিছু চায় তার বিনিময়ে? স্যার তারাও তো, কি চায় তারা? স্যার কোম্পানির প্রফিট চায়, ডিভিডেন্ড চায়, কমন ডিভিডেন্ড চায়। ঠিক আছে, যদি কোনোভাবে তারা জানতে পারতো যে কোনো একটা কোম্পানি জীবনে কখনো ডিভিডেন্ড দিবে না, তাহলে কি কখনো সে ওই কোম্পানির শেয়ার কিনতো? না। কিনতো না। ঠিক আছে, সো আমরা দেখতে পাচ্ছি যে when a company wants to raise capital, you know, no matter what is the source, the company will have to bear some cost of capital. Okay, the cost can be in the form of interest, it can be in the form of preferred dividend, or it can be in the form of common dividend. Okay, whatever is the form, there is a cost of debt, cost of preferred equity, cost of common equity. So if you calculate the overall cost, then you will have to calculate the aggregate of these three. হ্যাঁ, এই তিনটার একসঙ্গে করে একটা কস্ট অফ ক্যাপিটাল ক্যালকুলেট করা যায়, সেটাই হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল। আমরা এই চ্যাপ্টারে সেটাই দেখব যে কিভাবে আমরা কস্ট অফ ক্যাপিটাল এস্টিমেট করতে পারি। সেটা দেখার আগে কোয়েশ্চেন হচ্ছে যে কস্ট অফ ক্যাপিটাল এস্টিমেট করা কেন দরকার? আমরা খামোখা কেন কস্ট অফ ক্যাপিটাল এস্টিমেট করতে যাব? কেন আমরা কস্ট অফ ক্যাপিটাল এস্টিমেট করতে যাব? তোমাদের কোনো ধারণা আছে যে কেন? স্যার শুনি নেই আপনার কথা। কেউই শোনো নাই? আচ্ছা শুনছি। শুনছি স্যার। তাহলে বলো দেখি। আমি জিজ্ঞেস করেছি যে কস্ট অফ ক্যাপিটাল কেন এস্টিমেট করা দরকার? সিলেবাস কমপ্লিট করার জন্য নাকি? না স্যার। তাহলে কিসের জন্য? কোম্পানির কিছু মানে কি বলবো স্যার, বুঝতেছি না। অপরচুনিটি গুলা ইভালুয়েট করার জন্য। হ্যাঁ, আসলে তোমরা দেখো আমরা ক্যাপিটালটা কিভাবে প্রত্যেকটা জিনিসের কিন্তু কস্ট ক্যালকুলেট করতে হয়। ঠিক আছে, তুমি যে এই যে বিবিএ করছো, তুমি ক্যালকুলেট করো নাই যে আমার বিবিএ করতে কত কস্ট লাগবে? করো নাই? জি স্যার। তারপর তুমি এই যে ধরো ক্যাম্পাসে যখন যাও, তুমি ক্যাম্পাসে যাওয়ার আগে একটা হিসাব করো না যে আজকে আমার পকেট কস্ট কেমন হবে, পকেট খরচ, এটাই তো কস্ট, তাই না? একটা ক্যালকুলেশন করো। ঠিক আছে, তারপর তুমি এই যে এখন আমরা যখন কি বলে বাসায় সবাই লকডাউন অবস্থায় আছি, বাট আমরা একটা হিসাব নিকাশ করি না যে আমাদের ইন্টারনেটের জন্য কত কস্ট হবে ক্লাস অ্যাটেন্ড করতে গেলে? আমরা সবসময় হিসাব নিকাশ করি, সবগুলো করি। কারণটা কি? কারণ আমরা কস্টের সঙ্গে সবসময় বেনিফিটটা কম্পেয়ার করি। কম্পেয়ার করে যদি দেখি বেনিফিট ইজ গ্রেটার দ্যান দ্য কস্ট, তখন আমরা সেই বেনিফিটটাকে অ্যাকসেপ্ট করি, তখন আমরা সেই অপশনটাকে অ্যাকসেপ্ট করি। ইজন্ট ইট? জি স্যার। এটা হলো মূল কারণ। তাহলে একটা কোম্পানি তার ক্যাপিটালের কস্ট কেন ক্যালকুলেট করবে? কারণ তাকে জানতে হবে যে সে যদি না জানে যে ক্যাপিটালের পিছনে কত কস্ট হচ্ছে, তাহলে সে কত রিটার্ন মিনিমাম পাইতে হবে সেটা বুঝবে কিভাবে? সে যদি জানে যে 10% কস্ট, তাইলে না সে এটা টার্গেট ফিক্স করতে পারবে যে আমি ব্যবসা করে অন্তত 10%-এর থেকে বেশি প্রফিট করতে হবে, রিটার্ন আনতে হবে, না হলে তো আমার কস্টই উঠবে না, তাই না? বুঝতে পেরেছো? জি স্যার। এই জন্যই দেখা যায় যে কস্ট অফ ক্যাপিটাল এস্টিমেট করাটা খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, কস্ট অফ ক্যাপিটাল ক্যালকুলেট করার জন্য আমাদের খুবই সুন্দর একটা ফর্মুলা আছে। ইনফ্যাক্ট আমি তোমাদের বলবো এতদিন ধরে যত চ্যাপ্টার পড়ছো তার মধ্যে এই চ্যাপ্টার সবচেয়ে সহজ। ডু ইউ বিলিভ মি অর নট? দেখি বোঝা যাচ্ছে অনেকটা সহজ। দেখে বোঝা যাচ্ছে না? দেখো টার্মগুলো কঠিন লাগতেছে স্যার। না, কঠিন না, আমি তোমাদেরকে দেখো ধরাই দিচ্ছি একটা একটা করে, একদম সহজ।
ঠিক আছে, আমি তো এখনো বলি নাই, এই জন্য তোমাদের কাছে মনে হচ্ছে যে অপরিচিত। ঠিক কঠিন মনে হচ্ছে না, মনে হচ্ছে আননোন, তাই না? এই যে WD, তারপর WP আর WC, এগুলো কি, এটা আগে আমরা দেখার চেষ্টা করি। W's refer to the firm's capital structure weight. হ্যাঁ, এইটা আবার নতুন কথা, ক্যাপিটাল স্ট্রাকচার ওয়েট। ক্যাপিটাল স্ট্রাকচার কি? ক্যাপিটাল স্ট্রাকচার হচ্ছে একটা ফার্মের টোটাল ক্যাপিটাল, সেটা কোথা থেকে আসছে। একটু আগে আমরা যেটা দেখলাম যে বিভিন্ন সোর্স থেকে আসতে পারে, তাই না? কত পার্সেন্ট আসছে ডেট থেকে। হ্যাঁ, ধরো তার ক্যাপিটাল টোটাল হচ্ছে 1000 টাকা, তার মধ্যে কমন ইকুইটি থেকে আসছে হলো 600 টাকা, ঠিক আছে? প্রেফার্ড ইকুইটি থেকে আসছে হলো 100 টাকা, আর ডেট থেকে আসছে হলো বাকি কত থাকে, 300 টাকা। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে আমরা যদি জিজ্ঞেস করি যে এই কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচার কেমন, তাহলে আমাদের অ্যান্সার হবে তার ডেপ্ট, হ্যাঁ, WD, হ্যাঁ, WD হচ্ছে 30%, ঠিক আছে? তার মানে তার ডেপ্ট ক্যাপিটাল হচ্ছে 30%। আর WP মানে প্রেফার্ড ইকুইটি হচ্ছে কত পার্সেন্ট বলো? 10%। 10%। আর WS বা কমন ইকুইটি, এটা হচ্ছে 6%। 6% না 60%, 60%। ঠিক আছে? তাহলে এই তিনটা যোগ করলে আমরা হচ্ছে 100%। এটাই হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার, আর কিছু না। বুঝা গেছে? সবকিছুরই তো একটা স্ট্রাকচার থাকে। হ্যাঁ, তুমি যে চেয়ারে বসে আছো সেই চেয়ারের একটা স্ট্রাকচার আছে না? 4টা পা আছে, একটা হেলান দেওয়ার জায়গা আছে, এটা হলো স্ট্রাকচার। ঠিক আছে? তোমার টেবিলের একটা স্ট্রাকচার আছে, তোমার লেখাপড়ার একটা স্ট্রাকচার আছে, কয়টা ট্রাইমেস্টার, কয়টা কোর্স, সেরকমই তোমার ক্যাপিটালেরও একটা স্ট্রাকচার আছে। তো এই ক্যাপিটাল স্ট্রাকচারটাকে আমরা ইন্ডিকেট করি এই W মানে ওয়েট। ওয়েট মানে হচ্ছে, ওয়েট মানে তো ওজন, বাট এখানে ওজন না, এখানে হলো কত পার্সেন্ট। হ্যাঁ, কত পার্সেন্ট, কত পার্সেন্ট ডেপ্ট, কত পার্সেন্ট প্রেফার্ড ইকুইটি, কত পার্সেন্ট কমন ইকুইটি, এটাই হচ্ছে আমাদের ক্যাপিটাল স্ট্রাকচার। তাহলে এখানে দেখতে পাচ্ছ, আচ্ছা আমি তো WS লিখছি, বাট এরা WC লিখেছে, এটা তো সমস্যা নেই, তুমি যেটা ইচ্ছে ইউজ করতে পারো। WD তে হলো ওয়েট অফ ডেপ্ট, WP তে হলো ওয়েট অফ প্রেফার্ড ইকুইটি, WC তে হলো ওয়েট অফ কমন ইকুইটি। ঠিক আছে? তাহলে W's refer to the firm's capital structure weight। এবার বুঝতে পেরেছো এটা? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এটা কি খুব কঠিন কিছু? না স্যার। স্যার আমার মনে হয় যে মানে কি বলবো, যারা এখনো স্কুলে পড়ে তারা যদি আমাদের আজকে ক্লাসে উপস্থিত থাকতো, তারাও বলতো যে এত সহজ ইউনিভার্সিটির পড়াশোনা, তাই না? স্যার জিনিসগুলা খুব নোন লাগতেছে, মানে অনেক বছর আগে পড়ছি তো ইন্টারে, এখন দেখে আবার মনে পড়তেছে আর কি। তুমি যদি ইন্টারে নাও পড়ে থাকো, তারপরেও কি এটা বোঝা যাবে না? না স্যার, অবশ্যই যাবে। আচ্ছা, তাহলে এবার দেখো, এই জন্য বলেছি যে এই চ্যাপ্টারটা সবচেয়ে সহজ চ্যাপ্টার। আর আর গুলো কি, এই যে আর আর, এই যে এখানে একটা আর আছে, RD, তারপর RP, হ্যাঁ, আর RS। এইটা হচ্ছে ওই যে একটু আগে আমি তোমাদের সাথে গল্প করলাম যে তোমাকে যদি কেউ টাকা ধার দেয়, সে কি ফ্রি দিবে? তুমি বললাম না, ইন্টারেস্ট নিবে। তাহলে ধরো তার ইন্টারেস্ট কত নিবে? আমরা বললাম যে হ্যাঁ, সে হলো 8% ইন্টারেস্ট নেবে। তাহলে ওই 8%টা হচ্ছে RD, রিটার্ন ডেট যেটাকে বলে ওটা, যেটা হলো কস্ট অফ ডেপ্ট। RD হচ্ছে কস্ট অফ ডেপ্ট, ঠিক আছে? কস্ট অফ ডেপ্ট, এটা হলো কস্ট অফ ডেপ্ট, ঠিক আছে? কস্ট অফ ডেপ্ট পরে 1 - t তে আমরা পরে আসি, ওটা নিয়ে এখন ভাবার দরকার নেই। আচ্ছা, RP, হ্যাঁ বলো। স্যার ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে কি এই তিনটাই অ্যাড হবে নাকি ইন্ডিভিজুয়ালিও বুঝায়? না, এটা ডিপেন্ড করছে একটা কোম্পানির ক্যাপিটাল কোথা থেকে কোথা থেকে। একটা কোম্পানি যদি প্রেফার্ড ইকুইটি না থাকে, তাহলে ওখানে প্রেফার্ড ইকুইটি আসবে না, তখন ডেপ্ট WD আর WC টাই আসবে শুধু। আচ্ছা। আর একটা কোম্পানি যদি প্রেফার্ড ইকুইটিও নাই, ডেপ্টও নাই, সবই তার কমন ইকুইটি, তাহলে তার 100% হবে WC। বুঝা গেল? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে RD হচ্ছে কস্ট অফ ডেপ্ট, অর্থাৎ যাদের কাছ থেকে টাকা ধার করছে তাদেরকে কত দিচ্ছে, কত পার্সেন্টে কস্ট বিয়ার করতে হচ্ছে। RP হচ্ছে কস্ট অফ প্রেফার্ড স্টক, প্রেফার্ড ইকুইটি। আর RS হচ্ছে কস্ট অফ প্রেফার্ড ইকুইটি। বুঝা গেল? জি স্যার। তো আরসি হবে, কমন ইকুইটি হবে না?
হ্যাঁ, আর এটা সি, আরএস আর সি একই তো কথা না? হ্যাঁ হ্যাঁ, ওটা তুমি তোমার মতো ইউজ করবে। আমি যদি এই মানে বইটা লিখতাম তাহলে আমি দুটোই সি দিতাম, হ্যাঁ, বা দুটোই এস দিতাম। এরা আবার পণ্ডিতি করে একটা সি একটা এস দিয়েছে। দেখো আমরা সেটা নিয়ে মাথা না ঘামাই, আমরা এর থেকে আরো বড় লেভেলে চিন্তা করি। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এখানে একটা জিনিস নিয়ে চিন্তা করি যে তাহলে আমরা কি করছি এখানে, মূলত আমরা একটা কাজ করছি, সেটা হলো ধরো একটা কোম্পানির ডব্লিউডি, আচ্ছা দাঁড়াও আমার মাউস রাইটিং তো খুব বাজে, লেট মি ইউজ অ্যানাদার ওয়ে। লেটস সে WD, হ্যাঁ, WD that means the percentage of debt in the capital structure. Let's say WD হচ্ছে 30%, ঠিক আছে? WP কত পার্সেন্ট বললাম? ধরো 10%। আর WS 60%। কত হবে তাহলে? 60%। 100% থেকে বাদ দিলেই পাওয়া যাচ্ছে, ঠিক আছে? এবং আমরা দেখলাম যে আমাদের বন্ড হোল্ডারদেরকে, হ্যাঁ, আরডি, আমি এটা আর ওই যে সাবস্ক্রিপ্ট করছি না, বুঝে নাও তোমরা, বন্ড হোল্ডারদেরকে দিতে হয় হলো 8% ইন্টারেস্ট। তারপরে হচ্ছে আমাদের প্রেফার্ড স্টক হোল্ডারদেরকে যেটা দিতে হয় সেটা হলো আরপি, এটা আমরা ধরে নেই 10%। আর কমন ইকুইটি হোল্ডারদেরকে যে কস্ট করতে হয় সেটা হচ্ছে আরএস, হ্যাঁ, আরএস, ওকে, এটা হলো তোমার 12%। ঠিক আছে? এখন তোমাকে জিজ্ঞেস করা হলো যে ঠিক আছে, কস্ট অফ ডেপ্ট কত? 8%, কস্ট অফ প্রেফার্ড ইকুইটি কত? 10%, কস্ট অফ ইকুইটি কমন ইকুইটি কত? 12%। এন্ড তোমাকে বলে এত কিছু আমার বলার দরকার না, আমার ওভারঅল কস্ট কত সেটা বলো। তাহলে কিন্তু আমরা একটা আমরা একটা এভারেজ কস্ট অফ ক্যাপিটাল ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি এটাকে ওয়েটেড এভারেজ, কারণ আমরা ওই যে ডাব্লিউ গুলো দিয়ে গুণ করছি, এজন্য এটাকে আমরা বলি ওয়েটেড এভারেজ। ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, এটাকে আমরা সংক্ষেপে বলি WACC। এটা কি হবে? এটা হবে, দেখো 8% তো আমাদের আছেই, 8% হলো কস্ট অফ ডেপ্ট, কিন্তু আমরা কি 100% ডেপ্ট ক্যাপিটাল ইউজ করছি? না, করছি না, আমরা মাত্র 30% করছি। এই জন্য এই কস্টের 30% আমাদেরকে নিতে হবে, 30% টাইমস 8%। ঠিক আছে? তাহলে আমরা পাবো যে আলটিমেটলি ডেপ্ট থেকে কত ইফেক্টিভলি কত পার্সেন্ট আসছে, প্লাস আমরা প্রেফার্ড স্টকের কস্ট কত? 10%। আমরা কি পুরোটাই 100% কি প্রেফার্ড স্টক ইউজ করছি? না, মাত্র 10%। তাহলে 10% গুণন 10%, তাহলে আমরা পাবো হচ্ছে যে প্রেফার্ড স্টকের কস্টের কত পার্সেন্ট আসছে। আর এরপরে আমাদের আরেকটা হচ্ছে কি কমন ইকুইটি। কমন ইকুইটির কস্ট হচ্ছে 12%, কিন্তু আমরা তো 100% আমাদের কমন ইকুইটি না, আমাদের পুরো ক্যাপিটালের মাত্র 60% হচ্ছে কমন ইকুইটি। ঠিক আছে? এই জন্য আমরা এখানে নিয়ে আসবো হচ্ছে এটা আমরা পরের লাইনে দিয়ে দিই। হ্যাঁ, এই জন্য আমরা এখানে আসবে 60 টাইমস 12%। এটা করলে আমরা পেয়ে যাব ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কত। দেখি করো, দেখি তোমরা। স্যার 1060। হাপ 1060 কিভাবে হয়? কেন হলো? তুমি কি 30 কে 8 দিয়ে গুণ করছো, তাহলে হবে? পার্সেন্টেজ করে নিতে। হ্যাঁ, পার্সেন্টেজ করে নিতে হবে। তারপরে তুমি সবার আগে করছো, সেজন্য তোমাকে ধন্যবাদ। ওয়েলকাম স্যার। So 10.6। দেখে আর সবাই করো। স্যার 10.6 এবার ঠিক আছে। হ্যাঁ, 10.6, ভেরি গুড। হ্যাঁ স্যার 10.6। স্যার একটা কোশ্চেন ছিল। বলো।
আর কথা শোনা যায় না। বলো বলো। তা ওই যে ইকুয়েশন তো 1 মাইনাস টি না ছিল। না ওটাতে পরে, এটা আগে আসলে বলো না, আগে মজাটা, গল্পের মজা নষ্ট করে দিলে হবে? ও। ঠিক আছে, তাহলে এটা আমাদের আসলে কত? 10.6%। 6%। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো এই ক্যালকুলেশনের মধ্যে আমাদের মূল ব্যাপারটা হলো যে আমাদের কমন ইকুইটির কস্ট 12%। যদি এমন হতো যে আমরা সবগুলোতেই ধরো 33.33%, মানে 333 টাকা 33 পয়সা হলো ডেপ্ট ক্যাপিটাল, 333 টাকা 33 পয়সা প্রেফার্ড ক্যাপিটাল, প্রেফার্ড ইকুইটি, আর 333 টাকা 33 পয়সা হলো কমন ইকুইটি, তাহলে কিন্তু আমাদের এত কষ্ট করে এই ওয়েটেড এভারেজ করা লাগতো না, তিনটার এভারেজ নিলেই হয়ে যেত। তখন আমাদের 8, 10 আর 12 এর এভারেজ 10% হয়ে যেত। তো যেহেতু এক একটা এক এক রকম, সেজন্য আমাদের ওয়েটেড এভারেজ এভাবে করতে হচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা এইবার আমরা চলে আসি, তোমরা তো ইনকাম স্টেটমেন্ট করেছো তাই না? ইবিআইটি থেকে আমরা ইনকাম, মানে উপরের অংশ আর দেখালাম না, ইবিআইটি থেকে আমরা বাদ দেই কি? ইন্টারেস্ট এক্সপেন্স, মনে আছে? জি স্যার। সেখান থেকে আমরা বাদ দেই কি? ট্যাক্স, তাই না? ট্যাক্স। তারপরে আমরা পাই হচ্ছে নেট ইনকাম। নেট ইনকাম। ঠিক আছে, আচ্ছা এবার খেয়াল করো যে একটা কোম্পানি যদি বড় না করে, হ্যাঁ, তার যদি কোনো ডেপ্ট ক্যাপিটাল না থাকে, তাহলে কি ইন্টারেস্ট এক্সপেন্স কত হবে? 0। স্যার ডেট ক্যাপিটাল না থাকলে তার ইন্টারেস্ট এক্সপেন্স কম হবে। 0 হবে। কত হবে? 0 স্যার। কত হবে বলো? তিনজন মাত্র অ্যান্সার দিয়েছো। 22%। ইন্টারেস্ট তো ডেপ্টের উপরে দিতে হয়, ডেপ্ট নাই তাহলে ইন্টারেস্ট থাকবে? তাহলে স্যার 0 হবে। হ্যাঁ, তো এটা নিয়ে এত ভয় কেন? হ্যাঁ, ঠিক আছে, তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স হবে 0, তাই না? তাহলে কি হবে? তার ট্যাক্স কি হবে? তার ট্যাক্সের পরিমাণ বেশি হবে না কম হবে? স্যার কম হবে। ট্যাক্সের পরিমাণ কম হবে, শিওর? না, ইবিআইটি মানে থেকে ইন্টারেস্টে বাদ দিলে হচ্ছে আর্নিং বিফোর ট্যাক্স, তাই না? Yes, sir. এখান থেকে আমরা ট্যাক্স বাদ দিই, তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স যদি 0 হয়, তাহলে তো ইবিআইটি পুরোটাই আর্নিং বিফোর ট্যাক্স হয়ে গেল, তাহলে ট্যাক্স বেশি আসবে না? জি জি। বুঝতে পেরেছো? হ্যাঁ জি স্যার। হ্যাঁ স্যার বুঝছি। ঠিক আছে, যদি ইন্টারেস্ট এক্সপেন্স যদি 0 হয়, তাহলে কি হবে? ইবিটি হবে অনেক বেশি, হ্যাঁ, বাদ গেল না যেহেতু, সুতরাং আমাদের ট্যাক্সও বেশি হবে। ঠিক আছে, আর যদি এরকম হয় যে ইন্টারেস্ট এক্সপেন্স ওকে, আর যদি এমন হয় যে আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স হচ্ছে, মানে একটা কোম্পানির ডেপ্ট ক্যাপিটাল আছে, তার মানে ইন্টারেস্ট এক্সপেন্স বেশি হবে, হ্যাঁ, একটা অ্যামাউন্ট আসবে, তাহলে ইবিটি কম হয়ে যাবে, আর্নিং বিফোর ট্যাক্স কম হয়ে যাবে, তখন কি হবে? ট্যাক্সও কমে যাবে। বুঝতে পেরেছো? তার মানে কি? তার মানে একটা কোম্পানির যদি ডেপ্ট ক্যাপিটাল থাকে, হ্যাঁ, ডেপ্ট ক্যাপিটাল যদি থাকে, তাহলে তার একটা অ্যাডভান্টেজ আছে। কি অ্যাডভান্টেজ বলো তো? সেটা হচ্ছে তাকে ট্যাক্স কম দিতে হয়। ঠিক আছে, ডেপ্ট ক্যাপিটাল যদি থাকে তাহলে তার ট্যাক্সের পরিমাণ কমে যায়, ট্যাক্সের পরিমাণ কমে যায়। তো আমরা যেটা করি, আমরা ধরো একটা কোম্পানি তার কস্ট অফ ডেপ্ট হচ্ছে 8%, হ্যাঁ, কস্ট অফ ডেপ্ট হচ্ছে 8%, কিন্তু এই তার ডেপ্ট থাকার কারণে দেখা গেল তার ট্যাক্স কমে গেল, হ্যাঁ, ট্যাক্স রেট ধরো হচ্ছে 40%, ট্যাক্স রেট হচ্ছে 40%। তাহলে আমরা যেটা করি সেটা হলো যে আমরা এটা দাবি করি যে কস্ট অফ ডেপ্ট 8% হইলেও আসলে কিন্তু কস্ট অফ ডেপ্ট 8% না, কারণ হলো সে ডেপ্ট নেওয়ার কারণে তাকে, ঠিক আছে, ইন্টারেস্ট দিতে হচ্ছে 8% রেটে, কিন্তু অন্য জায়গায় সে আবার কোম্পানিকে একটা সেভিংস দিচ্ছে,
তাহলে আলটিমেটলি তো কিন্তু ইফেক্টিভলি তার 8% কস্ট হচ্ছে না। এই সেভিংসটা যদি আমরা বাদ দিই, তাহলে আমাদের এই সেভিংসটা যদি আমরা অ্যাডজাস্ট করি, তাহলে কিন্তু আমাদের ইফেক্টিভ কস্ট অফ ডেট এর থেকে কম হবে। ঠিক আছে, তাহলে এই জন্য আমরা বলি যে তাহলে RD স্টার, হ্যাঁ, আমরা বলি আফটার ট্যাক্স কস্ট অফ ডেট। আফটার ট্যাক্স কস্ট অফ ডেট হবে কি? আফটার ট্যাক্স কস্ট অফ ডেট হবে 8% গুণন 1 মাইনাস ট্যাক্স রেট, হ্যাঁ, গুণন 1 মাইনাস 0.4। হ্যাঁ, বলো। স্যার এই জায়গাটা আরেকবার একটু বলেন, আমি ধরতে পারি নাই। মানে 8% এর সাথে যদি 40% অ্যাডজাস্ট করি, তাহলে আমরা পাবো যে তার ট্যাক্স সেভিংস বাদ দিয়ে কতটুকু তার কস্ট হলো ডেপ্টের পেছনে। কারণ ডেপ্টের জন্য তো তার ট্যাক্স কিছু কম দিতে হলো, হ্যাঁ, তো সেটাকে আমার অ্যাডজাস্ট করতে হবে। কারণ আমরা যদিও দাবি করি যে তার কস্ট অফ ডেপ্ট 8%, আসলে কিন্তু তা না, আসলে তার কস্ট ইফেক্টিভলি কম, কারণ অন্য দিক দিয়ে সে কোম্পানিকে একটা বেনিফিট দিচ্ছে। বুঝতে পেরেছো? এটাই হলো পয়েন্ট। সো আমি জানি না এটা কেন সব ডিলিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার চলে আসি। তাহলে আমাদের আরেকটা ইনফরমেশন আমরা পেলাম, ট্যাক্স রেট কত? 40%। ঠিক আছে, তাহলে কস্ট অফ ডেপ্ট কে আমাদের কনভার্ট করে নিতে হবে, হ্যাঁ, আমাদের আফটার ট্যাক্স কস্ট অফ ডেপ্ট করে নিতে হবে, RD স্টার। ঠিক আছে, এটা সমান সমান হবে কি? 8% টাইমস 1 মাইনাস 40%। ঠিক আছে, তাহলে কত হয় দেখো তো? দেখো না কত হয়? 0.048। 4.8%। তার মানে হলো যে যদি এমন একটা দেশ হতো এটা যেখানে কোনো ইনকাম ট্যাক্স নাই, তাহলে তার কস্ট অফ ডেপ্ট 8%ই হতো। কিন্তু যেহেতু ওখানে 40% ইনকাম ট্যাক্স দিতে হয় এবং সেই ট্যাক্সটা সেভ হয় এই ডেপ্ট নেওয়ার কারণে, সুতরাং তার ওই সেভিংসটা বাদ দিয়ে তার আলটিমেটলি কস্ট অফ ডেপ্ট দাঁড়াচ্ছে 4.8%। তাহলে আমাদের এখানে অ্যাডজাস্ট করতে হবে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল কি হবে, এখানে 8% না ধরে আমাদের 4.8% ধরতে হবে। ঠিক আছে, এইবার তোমরা ক্যালকুলেট করো কত হয়, কত পার্সেন্ট আসে। করছো তো ক্যালকুলেশন? 9.64। হ্যাঁ, আরো দু একজন বলো দেখি কত আসে। স্যার 9.64%। 9.64%। 9.64%। ঠিক আছে, তাহলে তোমরা শিখে গেলা কিভাবে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল ক্যালকুলেট করতে হয়, তাই না? তাই তো নাকি? Yes sir. Yes sir। এবার আমরা সব মুছে দিই, দিয়ে আমরা আরেকটা জিনিস দেখব। ওকে, সো এখন কোয়েশ্চেন হচ্ছে, আমরা তো দেখলাম যে কিভাবে আমরা ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল ক্যালকুলেট করব। নাও কোয়েশ্চেন ইজ হাউ টু ক্যালকুলেট, হ্যাঁ, how to find or estimate or calculate, how to find the how to find this one, how to find RD, এটা কিভাবে পাবো? how to find RD, that is the question.
স্যার সেম ওয়েতেই করব। কি ওয়েতে? এই 8%টা তুমি কি, আমি তো এটা দিয়ে দিছি, এটা যদি দেওয়া না থাকে তখন তুমি কোথায় পাবা এটা? স্যার বের করে নিতে হবে আমাদের। হ্যাঁ, সেটাই কিভাবে বের করতে হবে সেটাই আমাদের এখনকার ডিসকাশন। ঠিক আছে, দেখো তোমরা গত ক্লাসে বন্ড ভ্যালুয়েশন পড়েছিলে তাই না? মনে আছে? Yes, sir. জি স্যার। বন্ড ভ্যালুয়েশনে আমরা বলেছিলাম যে ওইখানে একজন বন্ড হোল্ডার যতদিন বন্ড হোল্ড করে, মানে ম্যাচুরিটি পর্যন্ত যদি হোল্ড করে, তাহলে তার যে রিটার্ন সেটাকে আমরা বলেছিলাম কি, নাম একটা ছিল, কি বলতো? yield to ম্যাচুরিটি। হ্যাঁ, yield to maturity। ঠিক আছে, তাহলে yield to maturity হচ্ছে বন্ড হোল্ডারের রিটার্ন। সেই রিটার্নটা কোথা থেকে পাচ্ছে? তাকে এই রিটার্নটা কে দিচ্ছে? থেকে যে স্যার বন্ড ইস্যু করছে তারা, ইস্যুইং কোম্পানি, তাই না? বন্ড যে ইস্যুইং কোম্পানি কোম্পানি, হ্যাঁ। ইস্যু করেছে সেই কোম্পানি। তার মানে ঘটনাটা কি দাঁড়ালো? ঘটনাটা দাঁড়ালো হচ্ছে যে যেই কোম্পানিটা বন্ড ইস্যু করেছে, হ্যাঁ, যেই কোম্পানিটা বন্ড ইস্যু করেছে, ধরো এটা হচ্ছে সেই কোম্পানি, এটা হলো সেই কোম্পানি। সেই কোম্পানিটা বন্ড হোল্ডারকে, হ্যাঁ, এটা হলো বন্ড হোল্ডার। ঠিক আছে, তাহলে বন্ড হোল্ডারকে সে কি দিচ্ছে? যেটা দিচ্ছে সেটাকে বলা হচ্ছে yield to maturity, তাই না? এটা হলো yield to maturity, এটা বন্ড হোল্ডারের পার্সপেক্টিভ থেকে, হ্যাঁ, তাই না? জি স্যার। বন্ড হোল্ডার ভাবছে যে আমি yield to maturity পাচ্ছি, রিটার্ন পাচ্ছি। ঠিক আছে, কিন্তু তুমি কোম্পানির জন্য তো এটা রিটার্ন না, এটা বন্ড হোল্ডারের জন্য, বন্ড হোল্ডারের জন্য এটা হচ্ছে রিটার্ন। বন্ড হোল্ডারের জন্য এটা কি? এটা হচ্ছে রিটার্ন। কিন্তু কোম্পানির জন্য এটা কি বলো দেখি? কস্ট। হ্যাঁ, কোম্পানির জন্য এটা হচ্ছে কস্ট। সে এটাকে yield to maturity হিসেবে চিন্তা করে না, সেটাকে চিন্তা করে কি হিসাবে? কস্ট হিসাবে। ঠিক আছে, অর্থাৎ আমি তোমাকে বলি, ধরো তোমার বাসায় তুমি একজন ইলেকট্রিশিয়ানকে নিয়ে আসছো ইলেকট্রিকের কাজ করার জন্য। তো তাকে তুমি কাজকর্ম শেষ হলে তাকে তুমি 1000 টাকা তার ফি দিয়েছো বা তার চার্জ দিয়েছো। তাহলে ওই 1000 টাকাটা হলো ইলেকট্রিশিয়ানের জন্য রিটার্ন। yield to maturity না বলে আমরা রিটার্ন বলি, হ্যাঁ। আর তোমার জন্য কি তাহলে এটা? কস্ট। ঠিক আছে, তাহলে আমরা তো অলরেডি শিখেই গিয়েছি কিভাবে yield to maturity ক্যালকুলেট করতে হয়। আর yield to maturity হলো এই কোম্পানির জন্য কস্ট। তাহলে আমরা ওই একই ক্যালকুলেশন করে আমরা বলতে পারি দ্যাট ইজ দ্য কস্ট অফ ডেট। বোঝা গেল? জি স্যার। তাহলে কস্ট অফ ডেট কিভাবে ক্যালকুলেট করব? তোমরা জানো যে ওই যে সেই yield to maturity ফর্মুলা, তোমরা জানো যেটা ট্রায়াল এন্ড এরর ছাড়া করা যায় না। তো পরে আমি আবার একটা অ্যাপ্রক্সিমেট ফর্মুলা দিয়েছিলাম, মনে আছে? জি স্যার মনে আছে। হ্যাঁ, এবার দেখি অ্যাপ্রক্সিমেট ফর্মুলাটা বলো তাহলে। কস্ট অফ ডেট, অ্যাপ্রক্সিমেট কস্ট অফ ডেট, কস্ট অফ ডেট, অবশ্যই এটা অ্যাপ্রক্সিমেট। কি হবে? এটা নিশ্চয়ই 4 তলা ফর্মুলা, তাই না? এখানে কি হবে বলো? সি প্লাস f minus p divided by n, এফ মাইনাস p পি ডিভাইডেড বাই n, এন। আর নিচে এটা হবে f plus p divided by 2, হ্যাঁ, এফ প্লাস পি ডিভাইডেড বাই 2। 2। তাহলে এখানে সিটা কি? সিটা হলো কুপন অ্যামাউন্ট, হ্যাঁ, রেট না কিন্তু অ্যামাউন্ট। ঠিক আছে, অর্থাৎ এটা আমার ব্যাখ্যা করার দরকার নেই, কারণ গত ক্লাসে এটা অলরেডি দেওয়া হয়েছে। ঠিক আছে, সেটাই। তার মানে যেটা হলো বন্ড হোল্ডারের জন্য রিটার্ন yield to maturity, সেটাই হলো কোম্পানির জন্য কস্ট। ঠিক আছে, তাহলে আমাদের কুপনের অ্যামাউন্ট হচ্ছে সি, এফ হলো ফেস ভ্যালু বা ম্যাচুরিটি ভ্যালু বা পার ভ্যালু, আর পি হচ্ছে প্রাইস অফ দ্য বন্ড, মার্কেট প্রাইস, আর নিচে এন হচ্ছে হলো নাম্বার অফ ইয়ার্স টু ম্যাচুরিটি, আর নিচে তো এফপি একটু তো জানাই। ঠিক আছে, এটা করলে আমরা পেয়ে যাব কস্ট অফ ডেট। তাহলে আমাদের এটা হয়ে গেল। তাহলে কস্ট অফ ডেট ক্যালকুলেট করলে আমরা তারপরে 1 - t দিয়ে গুণ করলে আফটার ট্যাক্স কস্ট অফ ডেট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন আমাদের আর দুইটা রহস্য বাকি থাকলো সমাধান করা, সেটা হচ্ছে কস্ট অফ প্রেফার্ড ইকুইটি আর কস্ট অফ কমন ইকুইটি।
তাই না? জি স্যার। ওকে, সব চলে গেছে। Okay, now let us think about how to find the cost of preferred equity. How to find cost of preferred equity. তোমাদের নিশ্চয়ই এটা মনে আছে যে আমরা এর আগের স্টক ভ্যালুয়েশন চ্যাপ্টারে বলেছিলাম যে ভ্যালু অফ প্রেফার্ড স্টক, হ্যাঁ, প্রেফার্ড স্টক মানে আমরা প্রেফার্ড স্টকের প্রাইসকে ধরো পিপি বলি, তাহলে বোঝা যাবে প্রেফার্ড স্টক। ঠিক আছে, এটা কিভাবে ক্যালকুলেট করা যায়? যেহেতু এটা ডিভিডেন্ড কখনো চেঞ্জ হয় না, তাই না? যেহেতু এটা ডিভিডেন্ড কখনো চেঞ্জ হয় না, ডিপি ডিভাইডেড বাই কি আরপি, মনে পড়ে? এটা একটা পারপেচুইটি। আমরা বলেছিলাম কমন স্টকের ক্ষেত্রে যদি কনস্ট্যান্ট গ্রোথ হয় তাহলে একটা ফর্মুলা বলছিলাম, বলছিলাম যে কনস্ট্যান্ট গ্রোথ যদি 0 হয় তাহলে কি হবে? হ্যাঁ, তখন তোমরা বলছিলে স্যার ওই কনস্ট্যান্ট ডিভিডেন্ডটা হবে আর নিচে হবে ডিসকাউন্টেড, অর্থাৎ রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন প্রেফার্ড ইকুইটি, মনে পড়ে? কারণ এটা একটা পারপেচুইটি। ঠিক আছে, তাহলে এইটাকে যদি আমরা একটু রিঅ্যারেঞ্জ করি, হ্যাঁ, আমরা তো অ্যালজেব্রা শিখেছি ছোটবেলায়, এটাকে যদি রিঅ্যারেঞ্জ করি তাহলে দেখো রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন প্রেফার্ড ইকুইটি, হ্যাঁ, ইকুয়ালস কি হবে দেখো, ডিপি ডিভাইডেড বাই পিপি, তাই হচ্ছে না? তাই হচ্ছে না? ঘুমিয়ে পড়েছ? জি স্যার। ঘুমিয়ে পড়েছ? না স্যার। তাহলে জি স্যার বলছো যে সবাই? স্যার ওই যে কথা কেটে কেটে আসতেছে তো, মানে পুরা কথা ধরতে পারতেছি না। এটা কি সবারই হচ্ছে না শুধু তোমার হচ্ছে? স্যার আমার তো হচ্ছে, বাকিদের তো জানি না স্যার। আচ্ছা, এখন আবার বলি, এখন শুনতে পাচ্ছ তো? জি স্যার। হ্যাঁ স্যার এখন পাচ্ছি। আচ্ছা, তোমরা প্রথম অংশটা তো বুঝতে পেরেছো যে প্রেফার্ড স্টকের ভ্যালু বা প্রাইস হচ্ছে কি ডিভিডেন্ড ডিভাইডেড বাই রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন প্রেফার্ড স্টক, এটা তো বুঝছো তাই না? জি স্যার জি। এটা তো আগের ক্লাসে আমরা দেখেছিলাম। তাহলে এটাকে যদি রিঅ্যারেঞ্জ করি তাহলে আমরা পেয়ে যাই রেট অফ রিটার্ন সমান সমান কি হবে, ডিভিডেন্ড প্রেফার্ড ডিভিডেন্ড ডিভাইডেড বাই প্রেফার্ড স্টকের প্রাইস, তাই হবে না? জি স্যার। এটাই বলতে যাচ্ছে। তাহলে দেখো এই রিটার্নটা ওই একইভাবে আবার সেই কোম্পানি এবং প্রেফার্ড স্টক হোল্ডারের এক্সাম্পলে চলে যাই, যে কোম্পানি কাছ থেকে প্রেফার্ড স্টক হোল্ডাররা এই রিটার্ন পায়, ঠিক আছে, এই রিটার্নটা পায়। তাহলে এটাই হচ্ছে কোম্পানির জন্য প্রেফার্ড স্টক হোল্ডারদের পেছনে কস্ট। আমরা একই যুক্তিতে বলতে পারি, পারি না? পারি কিনা বলতে? হ্যাঁ, আই এম ব্যাক। এখন শুনতে পাচ্ছ? জি স্যার। স্লাইড কি দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। না স্যার। হোয়াইট স্ক্রিন নাকি? ব্ল্যাক। এখন দেখতে পাচ্ছ? স্যার হ্যাঁ স্যার আসছে। গুড। তাহলে আমরা আগের লেখাগুলো সব হারিয়ে ফেলেছি, আমরা আবার শুরু করি। তাহলে ওখান থেকে শুরু করার দরকার নেই, আমরা তো বন্ডের কস্ট বুঝতে পারলাম, আর প্রেফার্ড স্টকের কস্টও আমি তোমাদেরকে বললাম। সেটা হলো যে আমরা যেহেতু আমরা ওই রিঅ্যারেঞ্জ করে যে ইকুয়েশনটা পেয়েছি সেটা হচ্ছে আরপি, হ্যাঁ, আরপি ইজ ইকুয়ালস টু হচ্ছে ডিভিডেন্ড প্রেফার্ড ডিভিডেন্ড ডিভাইডেড বাই প্রেফার্ড স্টকের প্রাইস অফ দ্য প্রেফার্ড, ঠিক আছে? তাহলে এইটা হলো এই আরপিটা প্রেফার্ড স্টক হোল্ডারের পার্সপেক্টিভ থেকে রিটার্ন, কিন্তু ইস্যুইং কোম্পানির পার্সপেক্টিভ থেকে এটাই হচ্ছে কস্ট অফ প্রেফার্ড স্টক।
ঠিক আছে, এটাই হচ্ছে কস্ট অফ প্রেফার্ড স্টক। তাহলে এখন আমরা চলে যাই, আমাদের আরেকটা বাকি থাকলো, সেটা হলো কস্ট অফ কমন স্টক, কমন ইকুইটি। ঠিক আছে, এটা কিভাবে করা যায় এইটা তোমরা এখন আমি যদি বলি তোমরা হাসতে থাকবা যে স্যার আমাদের তো আসলে এই চ্যাপ্টার পড়ারই দরকার ছিল না, তাই না? সেটা হলো, তোমাদের মনে আছে যে রিকোয়ার্ড রেট অফ রিটার্নের ফর্মুলা আমরা এরকম কিছু একটা করেছিলাম, সেটা কি? সেটা হচ্ছে আরএফ, হ্যাঁ, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, মনে পড়ে? আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ টাইমস কি বলো দেখি? হ্যাঁ, এই তো বেটা এস, মনে পড়ে? জি স্যার। ঠিক আছে, তাহলে এটা যদি হয় কোম্পানির পার্সপেক্টিভ থেকে, এটা হলো শেয়ার হোল্ডারের পার্সপেক্টিভ থেকে রিটার্ন, তাহলে কোম্পানির পার্সপেক্টিভ থেকে এটাই কি? এটাই হলো কস্ট অফ কস্ট। ঠিক আছে, সহজ না এই চ্যাপ্টারটা একদম? এই পর্যন্ত তো সহজই মনে হলো। আর বুঝতে পারলে সবই সহজ লাগে, হ্যাঁ, বুঝতে না পারলে কঠিন। সবই সহজ, আর এই পর্যন্ত সহজ, সবই ঠিক বলেছো। আর তোমরা চেষ্টা করছো বলেও তো তোমরা বুঝতে পারছো, চেষ্টা না করলে তো আর বুঝতে পারতা না। ঠিক আছে, যেমন ধরো আমি শুনেছি যে অনেক স্টুডেন্টরা তারা নাকি এরকম করছে যে কি বলে এটা, আবার পাগলকে নৌকা ঝাঁকাতে বলা হবে না তো দেখা যাচ্ছে তারা কি বলে জুম ক্লাসে ঢুকে তারপরে গিয়ে ঘুমাচ্ছে, এরকম এরকম কি করে কেউ? পরে দেখা যাচ্ছে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু ওখানে অন হয়ে আছে, হ্যাঁ, পার্টিসিপেন্ট লিস্টে দেখা যাচ্ছে। তোমরা তো নিশ্চয়ই এরকম না, তাই না? না স্যার। আর তোমরা যেহেতু সিনসিয়ারলি ক্লাস করছো এই জন্যই বুঝতে পারছো। ওকে, এইবার আমি আরেকটা কথা বলি, কস্ট অফ কমন ইকুইটি। তোমরা স্টক ভ্যালুয়েশনে অলরেডি দেখেছো যে কমন ইকুইটিতে একটু ঝামেলা আছে, কারণ আমরা আসলে জানি না যে ডিভিডেন্ড কত হবে। হ্যাঁ, কখনো আমরা মানে একটা অ্যাজাম্পশন করে নিই, যেমন আমরা কনস্ট্যান্ট গ্রোথ মডেল করেছিলাম, সেখানে মনে আছে আমরা দেখিয়েছিলাম এরকম যে ইকুইটির ভ্যালু আমরা পিএস লিখি এখানে, হ্যাঁ, ইকুইটির ভ্যালু ইজ ইকুয়ালস টু পিএস বলতে বোঝাচ্ছে প্রাইস অফ দ্য স্টক, বা আমরা এখানে P0 লিখতে পারি, যাই হোক যেটা ইচ্ছা। এটাকে আমরা বলেছিলাম যে আজকের স্টক ভ্যালু কনস্ট্যান্ট গ্রোয়িং স্টক হলে D1 ডিভাইডেড বাই কি বলো তো, মনে আছে? D1 ডিভাইডেড বাই RS মাইনাস কি? জি, মাইনাস জি। হ্যাঁ, মাইনাস জি। তাহলে এইটাকে যদি তুমি রিঅ্যারেঞ্জ করো দেখো কি হয়, এটাকে রিঅ্যারেঞ্জ করো তাহলে RS সমান সমান কি হবে? হ্যাঁ, এটাকে যদি রিঅ্যারেঞ্জ করো, তোমরা কাগজে কলমে একটু করো না অ্যালজেব্রা, এখানে আমার তো একটা মাউস দিয়ে লেখা খুব মুশকিল, তাই না? এটুকু তো তোমরা করতে পারবা। তাহলে RS সমান সমান কি হবে? D1 ডিভাইডেড বাই PS প্লাস G, এটা হয় কিনা দেখো, আমার ভুলও হতে পারে, হ্যাঁ, তোমরা একটু দেখো। It's D1 by PS plus G. হ্যাঁ, তাহলে PS হচ্ছে আজকের স্টক প্রাইস, D1 হচ্ছে আগামী বছরের ডিভিডেন্ড, আর G হলো কনস্ট্যান্ট গ্রোথ রেট। তাহলে আমরা কিন্তু এই ফর্মুলা ইউজ করেও একটা রিকোয়ার্ড রিটার্ন ক্যালকুলেট করতে পারি, আর এটা হলো কোম্পানির পার্সপেক্টিভ থেকে রিটার্ন, কিন্তু শেয়ার হোল্ডারের পার্সপেক্টিভ থেকে রিটার্ন, কিন্তু কোম্পানির পার্সপেক্টিভ থেকে এটা কি? এটা হচ্ছে কস্ট। তাহলে কস্ট অফ কমন ইকুইটি আমরা এইভাবেও ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে স্যার, জিটা কি জানি বললেন? জি হলো কনস্ট্যান্ট গ্রোথ রেট, যেটা স্টক ভ্যালুয়েশনে আমরা বলেছি এর আগে। তাহলে তোমাকে যদি বলা জি দেওয়া থাকে, যদি জি দেওয়া থাকে, যদি এই বছরের ডিভিডেন্ড দেওয়া থাকে, ধরো D0 দেওয়া থাকলো, D1 দেওয়া থাকলো না, তাহলে D1 তো ক্যালকুলেট করে নেওয়াই যাবে। হ্যাঁ, তাহলে D1 কি হবে? D1 সমান সমান D0 টাইমস 1 প্লাস G, তাই না? D0 টাইমস 1। আর প্রাইস যদি দেওয়া থাকে তাহলে তুমি সহজেই কস্ট অফ কমন ইকুইটি ক্যালকুলেট করতে পারবা। ঠিক আছে, আবার যদি তোমাকে এইভাবে না দিয়ে বলে যে তোমার কোম্পানির বেটা হচ্ছে এত, হ্যাঁ, রিস্ক ফ্রি রেট হচ্ছে এত, মার্কেট রিটার্ন হচ্ছে এত, তাহলে তুমি কস্ট অফ কমন ইকুইটি ক্যালকুলেট করতে পারবা। ঠিক আছে, আর আগেই বলেছি যদি প্রেফার্ড ডিভিডেন্ড দেওয়া থাকে আর প্রেফার্ড স্টকের প্রাইস থাকে তাহলে তুমি কস্ট অফ প্রেফার্ড স্টক ক্যালকুলেট করতে পারবা। যদি তোমার ট্যাক্স রেট দেওয়া থাকে, যদি তোমার বন্ডের ফেস ভ্যালু বা ম্যাচুরিটি ভ্যালু বা পার ভ্যালু দেওয়া থাকে, মার্কেট প্রাইস দেওয়া থাকে, আর যদি
কুপন রেট দেওয়া থাকে তাহলে তুমি কস্ট অফ ডেপ্টও ক্যালকুলেট করতে পারবে। ঠিক আছে, তাহলে আর ডাব্লিউ কিভাবে হয় সেটা তো জানলাই। ডাব্লিউ হচ্ছে কত পার্সেন্ট হচ্ছে ক্যাপিটালে, কত পার্সেন্ট ডেপ্ট, ক্যাপিটালে কত পার্সেন্ট প্রেফার্ড স্টক, ক্যাপিটালে কত পার্সেন্ট কমন স্টক। তাহলে এই সব কিছু থাকলে তুমি আলটিমেটলি ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল ক্যালকুলেট করতে। ওয়েট গুলো তো দেয়া থাকবে সব সময়, তাই না? ওয়েট দেওয়া থাকবে কি থাকবে না, যদি দেওয়া না থাকে বলে তোমার 1000 টাকা ক্যাপিটাল, তার মধ্যে 100 টাকা প্রেফার্ড স্টক, 300 টাকা ডেপ্ট, তাহলে পারবে না? পার্সেন্টেজ করে জি দেখবে। স্যার। হ্যাঁ, তো এটা দেওয়া থাকা না থাকা এত টেনশন কেন? ঠিক আছে, জি স্যার। এই তো আমাদের কস্ট অফ ক্যাপিটাল পড়া হয়ে গেল। কোনো কোশ্চেন আছে? না স্যার। স্যার একটা কোশ্চেন হচ্ছে যে হ্যাঁ, আপনি কি স্যার বলো। মেইন ফাইনাল এক্সামের মানে রিপ্লেস হিসেবে কোনো অ্যাসাইনমেন্ট নেবেন তাই না? আচ্ছা, ওগুলো তো আমরা পরে যাচ্ছি, আগে লেখাপড়া শেষ করি। লেখাপড়া নিয়ে কোনো কোশ্চেন আছে আজকের পড়া নিয়ে? স্যার স্যার আমরা একটু প্র্যাকটিস করি, দেন প্রবলেম হলে আপনাকে জানাবো স্যার। আচ্ছা, এখন পর্যন্ত মানে তোমরা আজকে ক্লাসে সবকিছু বুঝতে পেরেছো তাই না? সবাই বুঝতে পারছি। জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমি দেখো তোমাদেরকে কিন্তু 2টা স্লাইড মাত্র দেখাইছি। স্লাইড ইজ নট ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি তোমাকে ক্লাসে কতটুকু পড়ালাম সেটাই ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো এখানে বিভিন্নভাবে আছে, তো তোমরা ক্লাস লেকচারটাকে বেশি করে ফলো করো। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য ভালো হবে এবং সহজ হবে। আমি ক্লাসের রেকর্ড দিয়ে দিব, সেটা ভালো করে দেখবা। ঠিক আছে, এই যে আমরা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো করেছি, D1/P0 প্লাস জি। হ্যাঁ, এগুলো তবে এখানে যে বন্ড ইল প্লাস রিস্ক প্রিমিয়াম এটা দরকার নাই, আমি যেটা করাইনি সেটা দরকার নাই। ঠিক আছে, তোমাকে অবশ্যই ক্লাস লেকচারটা ফলো করতে হবে। আচ্ছা, এখানে অতিরিক্ত কিছু দু একটা জিনিস দেওয়া আছে, এগুলো দরকার নাই। হ্যাঁ, যেমন এই যে ধরো ফ্লোটেশন কস্ট, এগুলো আপাতত তোমাদের দরকার নেই। হ্যাঁ, যেটুকু পড়িয়েছি সেটুকুই কভার করবা। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. জি স্যার। হ্যাঁ, এইবার চলে আসি তাহলে তোমাদের। আমি বলে দিই যে তোমাদের আজকের যে ক্লাস ওয়ার্কশপটা, আজকে তোমাদের ডেট বাড়িয়ে দিলাম, এটা কিন্তু খুব সিরিয়াস। এটা যদি খারাপ করো অথবা জমা না দাও তাহলে কিন্তু তোমার কুইজের নাম্বার এফেক্টেড হওয়ার সম্ভাবনা। আর যাদের সমস্যা হচ্ছে তারা তো আমাকে জানিয়েছো। ঠিক আছে, সো এটা খুব সিনসিয়ারলি করবা, আজকে জমা দিবে এবং কালকে অন্যদের গুলো অ্যাসেস করে ফেলবা। আচ্ছা, এটা গেল একটা। আর হলো যে তোমাদের যেহেতু গ্রুপ অ্যাসাইনমেন্ট করতে পারলাম না, আমি তোমাদেরকে দুটো অ্যাসাইনমেন্ট দিব। সেই অ্যাসাইনমেন্ট গুলো হচ্ছে আমাদের গ্রুপ অ্যাসাইনমেন্টের জন্য। এটা কালকে দেওয়া শুরু করব আমি। ঠিক আছে, এগুলো তোমাকে যদি প্রবলেম থাকে প্রবলেম সলভ করবা, আর কোশ্চেন থাকলে কোশ্চেন অ্যান্সার লিখবা এবং সেটা নিজের হাতে কাগজে লিখতে হবে। হ্যাঁ, কাগজে লিখে তারপরে সেটাকে তোমার স্ক্যান করে হোক অথবা ছবি তুলে হোক, অথবা মোবাইল ফোনেও দেখবা যে স্ক্যানিং সফটওয়্যার পাওয়া যায় বিভিন্ন রকমের, জিনিয়াস স্ক্যান, ক্যাম স্ক্যানার ইত্যাদি ইত্যাদি। সেটা দিয়ে হোক তুমি স্ক্যান করে তারপর ELMS এ আপলোড করতে হবে, যেখানে আমি আপলোড করতে দিব, সাবমিট করতে হবে আর কি। ওইটা আমি চেক করব এবং নাম্বার দিব। তাহলে এটা গেল তোমাদের কি বলে অ্যাসাইনমেন্ট। আর কি বাকি থাকলো? মিড টার্ম তো হয়ে গেছে, আর থাকলো ফাইনাল। স্যার হাতের লেখা খারাপ হলে কি স্ক্যান করতে পারে? কেন, স্ক্যানার তো হাতের লেখা দেখে স্ক্যান করে না। তুমি ওখানে যদি একটা গাছের পাতা দাও তা সেটাও তো স্ক্যান হয়ে যাবে, তাই না? ওইটা কাইন্ড অফ স্যার ছবি তুলে ওটাকে ডাইরেক্ট PDF করে ফেলে। না, তুমি স্ক্যান করবা না ছবি তুলে দিবা সেটা তোমার ব্যাপার, কিন্তু সাবমিট করতে হবে ELMS। পিডিএফ না করে ওয়ার্ড দিলে হবে? ওয়ার্ডে এটা অনেক ধরনের বুদ্ধি আছে, যে যেভাবে করো। ঠিক আছে, তুমি যদি হয় যে কোনো বুদ্ধি পাচ্ছ না, মোবাইলে তো ছবি তুলতে পারবা, সেই ছবি অ্যাটাচ করে দিয়ে দিবা। আবার কেউ ছবি তুলে সেটাকে ওয়ার্ডে পেস্ট করে দিতে পারো। আবার কেউ স্ক্যানার মেশিন থাকলে স্ক্যান করতে পারো। আবার মোবাইলে কতগুলো অ্যাপ পাওয়া যায়। কম বেশি হবে না, তাই না? হ্যাঁ স্যার, মনে করেন মার্কস তো কম বেশি হবে না? মনে করেন কেউ ওয়ার্ডে দিলো, কেউ দিলো স্ক্যান। না, মার্কস আসবে হলো তুমি কাজের উপরে। কাজ তুমি ওয়ার্ড দিয়ে করছো না PDF দিয়ে করছো না PNG নাকি JPG, সেটার উপরে কেন নাম্বার থাকবে? আচ্ছা স্যার। ঠিক আছে, এটা যার যার কনভেনিয়েন্স অনুযায়ী সাবমিট করতে হবে। আচ্ছা, সেটা পরে, তার আগে তোমরা ক্লাস ওয়ার্কশপটা আজকে শেষ করো। ঠিক আছে, আর ফাইনাল এক্সাম নিয়ে কি জিজ্ঞেস করছিলে বলো।
স্যার ওটা কি ঈদের না পর? স্যার আপনি বলছিলেন যে এরপর বাকি থাকে ফাইনাল এক্সাম। হ্যাঁ, এরপরে থাকলো ফাইনাল এক্সাম। এটা ফাইনাল এক্সামের স্ট্রাকচার কিভাবে হবে না হবে আমার ধারণা তোমরা আজকে বুধবার না, আজকের মধ্যে হয়তো ফর্মালি নোটিফিকেশন পেয়ে যেতে পারো ইউনিভার্সিটি থেকে, আজকে না হলে কালকের মধ্যে। তো তখন আমি ফর্মালি বলবো। আর তার আগে তোমাদের একটু ধারণা দেই, সেটা হলো ফাইনাল এক্সাম হবে হলো অনেকটা তোমার এটা একটু অ্যাসাইনমেন্ট অথবা কেস স্টাডি বা বড় ধরনের প্রবলেম সলভিং এই ধরনের কিছু, মানে এটা অ্যাসাইনমেন্ট স্টাইলে হবে আর কি। ঠিক আছে? স্যার বুঝতে ওটা পেরেছো? কি ঈদের আগে নাকি ঈদের পরে? এটা জুনের শুরু থেকেই না, তোমাদেরকে অ্যাসাইন আমরা করে দিব, তোমাদেরকে অ্যাসাইন করে দিব। তোমরা জমা দেওয়া আগে, ঈদের আগে কিছু হবে, ঈদের পরে কিছু হবে। এটা এটা ওর ঈদের আগে পরে ব্যাপার না। হ্যাঁ, কেউ যদি ঈদের দিনে ইএলএমএস ওপেন করে জমা দেয়, আমি তো আর তাকে মানা করতে পারবো না। স্যার এখন তো আসলে ঈদের দিনেও সবাই বাসায়ই থাকবে, তো কোনো না, না, কাজও সেটা থাকবে না, তো তুমি দিতে যদি বলো যে আমি ঈদের দিনে লেখাপড়া করব না, তোমাকে কি আমি জোর করে পড়ালেখা করাবো? নিশ্চয়ই এমন থাকবে না যে ঈদের দিনেই জমা দিতে হবে, তা নিশ্চয়ই থাকবে না। ঠিক আছে? আর টাইম দেওয়া থাকবে তো, তাই না স্যার? হ্যাঁ, ভালো টাইম দেওয়া থাকবে তো? টাইম যেটুকু দরকার সেটুকু দেয়া থাকবে। ওকে। তবে ওই যেটাই হোক না কেন সেটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের পরে, আমি এখন যাই বলি না কেন, ইউনিভার্সিটি থেকে যেটা অ্যানাউন্সমেন্ট আসবে সেটাই ফাইনাল। ঠিক আছে? এবং তোমার যদি অ্যাসাইনমেন্টও থাকে তাহলে সেই অ্যাসাইনমেন্ট শুধু করলেই হবে না। অ্যাসাইনমেন্ট এরকম হতে পারে যে তোমাকে আমার সাথে 1-to-1 ডিসকাশন হতে হবে। হ্যাঁ, তার মানে হলো যে তুমি অ্যাসাইনমেন্ট করেছো, কিভাবে করেছো না করেছো এগুলো যেন তুমি আমাকে বুঝিয়ে বলতে পারো, বা তোমার একটা সুযোগ থাকবে জাস্টিফাই করার যে তোমার অ্যাসাইনমেন্টটা যেভাবে করেছো বা তুমি নিজে করেছো, হ্যাঁ, এবং বুঝে করেছো, এবং বুঝে করেছো, এটা জাস্টিফাই করার জন্য তোমাকে অপরচুনিটি দেওয়া হবে। ঠিক আছে? আর ওইটা তো মানে ইনফর্মালি বুঝাইলে হবে, মানে অনেকে তো ম্যাথ বুঝাইতে পারে না, আমি কিভাবে করছি ওটা আমি ডিরেক্ট আপনাকে বলে দিলাম। না, বুঝাতে পারবা না কেন? এই যে তুমি আমাকে বুঝাইতে পারলা যে অনেকে বুঝাইতে পারে না, সুন্দর বুঝাইলা তো, তাই না? মানে যেভাবে করবা ওই সিস্টেম গুলাই স্যারকে জাস্ট বলা যে স্যার আমি এভাবে করেছি। সেটা আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা আলাদা করে কথা বলবো। আমার সাথে ডিসকাশন সেশন একটা হবে। তার মানে তোমার মার্কিং শুধুমাত্র অ্যাসাইনমেন্ট থেকে আসবে না, তার সঙ্গে সঙ্গে আমার সাথে তোমার যে ডিসকাশন হবে একদম আলাদা হবে, সেই ডিসকাশনের বেসিসেও তোমার মার্কিং হবে। ঠিক আছে? সো তোমাকে যেটাই দেওয়া হোক না কেন সেটা বুঝে করতে হবে এবং নিজে করতে হবে। স্যার আজকের ওয়ার্কশপ নিয়ে একটু কথা ছিল স্যার। হ্যাঁ, বলো। স্যার একটা টপিক আছে হলো গিয়া ম্যাচুরিটি ভ্যালু, বইতে তো স্যার পাই না, এটা কি অনলাইন থেকে লিখলে হবে স্যার? ক্লাস আছে তো, ক্লাসের ভিডিও দেখছো? ক্লাসের ভিডিওতে তো সব দেখি নাই স্যার এখনো। হ্যাঁ, ওটা সব দেখো, ক্লাসের ভিডিও ওখানে তো বলা আছে, ক্লাসের ভিডিও দেখো, তারপরে বই পড়ো, তারপরে তুমি অ্যানসার করো। আচ্ছা, ঠিক আছে? আর কোনো কোশ্চেন আছে? স্যার, হ্যাঁ, বলো। স্যার অ্যাসাইনমেন্ট যেটা হ্যান্ড রিটেন দিতে বললেন একটু জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না। স্যার অ্যাসাইনমেন্ট যেটা হ্যান্ড রিটেন দিতে বললেন ওইটা কি আমাদের গ্রুপ রিপোর্টকে করবে, রিপ্লেস করবে? আজকে যেটা জমা দিচ্ছ সেটা? না স্যার, ওয়ার্কশপটা না। এরপরে, হ্যাঁ, এরপরের গুলো গ্রুপ অ্যাসাইনমেন্টকে রিপ্লেস করবে। এরপরে কি আমরা দুইটা অ্যাসাইনমেন্ট পাবো এরকম? হ্যাঁ, দুইটা পাবো। এরকম না, সেটা শুধু সাবমিশন, ওটাকে তোমার অন্যের কাজ অ্যাসেস করতে হবে না। ঠিক আছে? তাহলে মোট কথা হচ্ছে যে আমাদের যদিও ক্লাস অনলাইনে হচ্ছে এবং যদিও আমরা বাসায় বসে বসে করছি সবকিছু, তারপরেও আমাকে যদি ভালো গ্রেড পেতে হয়, ভালো পারফর্ম করতে হয়, তাহলে এই যে প্রত্যেকটা ক্লাস তোমাকে ভালো করে বুঝতে হবে এবং এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, পড়াশোনা করতে হবে। ঠিক আছে? তো তোমাদের যদি আর কোনো কোশ্চেন না থাকে, উই ক্যান কনক্লুড দ্য ক্লাস। ঠিক আছে, সবাই ভালো থাকো এবং সবাই আমার জন্য দোয়া করবা। অবশ্যই স্যার, দোয়া করবেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। সবাই ভালো থাকো। হ্যাঁ, আর ভয় পাইলে কোনো কিছু অসুবিধা হলে আমাকে ফোন করবা ডাইরেক্ট।
ঠিক আছে স্যার। ঠিক আছে আসসালামু আলাইকুম। স্যার ওয়ার্কশপে কোনো স্যার আমি একটা কভার পেজ দিয়েছিলাম, ওই কভার পেজটা তাহলে কি আমি ডিলিট করে দেবো স্যার? কভার পেজ না না, ওখানে যদি তোমার নাম থাকে তুমি স্ট্রেট 0 পেয়ে যাবা, কোনো কথা নাই। আচ্ছা কোনো কারো সাবমিশনে যদি কোনো ID নাম থাকে তাহলে একদম 0, স্ট্রেট ফরওয়ার্ড 0। আইডি দিয়ে দেবো স্যার? আইডি থাকলেও 0, আরো বড় 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 করে 0। আচ্ছা অথবা কোনো সাংকেতিক শব্দ, হ্যাঁ দেখা গেলো তোমার গ্রামের বাড়ির নাম দিয়ে দিছো, তাইলেও 0। যে কোনো ভাবে যদি তোমাকে আইডেন্টিফাই করা যায় তাহলে তুমি 0 পাবা। ওকে ওকে, বাই বাই। আসসালামু আলাইকুম স্যার।